বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএমের ক্লাস 9-এর আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লেকচার নাম্বার 11। আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায় থেকে আমরা আলোচনা করছিলাম এবং আমি অধ্যায়ের শুরুতেই বলেছিলাম যে এই অধ্যায়টা ফিজিক্সের একটা বেসিক অধ্যায়, একটা মূল অধ্যায়, এবং এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারলে পরবর্তী অধ্যায়গুলো বা ফিজিক্সের যে কোনো আলোচনা বেশ সহজেই হৃদয়ঙ্গম করা সম্ভব হবে। সুতরাং এই অধ্যায়টি বেশ অত্যন্ত মনোযোগের সঙ্গে দেখতে হবে এবং অধ্যায়টি বেশ সময় সাপেক্ষ, এই দীর্ঘ একটা আলোচনা আছে এই অধ্যায় নিয়ে। আমরা 11 নম্বর লেকচার পর্যন্ত আমরা চলে এসেছি। তো আজকে আমাদের যে লেকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে গতির সমীকরণ। আজকের যে পার্ট সেটা হচ্ছে গতির সমীকরণ। এই পার্টটি হচ্ছে এই আলোচনার মূল প্রাণ। অর্থাৎ এই গতি নামক অধ্যায়টি যদি একটি দেহ হয়, একটি দেহের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে গতির সমীকরণ হচ্ছে এই দেহের প্রাণ। এবং ফিজিক্সের যত অঙ্ক, যত গাণিতিক সমস্যাবলীর সমাধান, সব কিছু আজকের যে পার্টটা এখান থেকে করতে হবে। সুতরাং এই পার্টটি খুবই মনোযোগ এবং সতর্কতার সঙ্গে তোমরা খেয়াল করবে এবং অবশ্যই এই একবার লেকচারটি শোনার পরে নিজেরা খাতা কলম নিয়ে জিনিসটা প্র্যাকটিস করবে। আমরা গত অধ্যায়ে শিখেছিলাম যে ত্বরণ বা মন্দন কি। তোমাদের খেয়াল থাকার কথা, ত্বরণ বা মন্দন হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর বেগ বৃদ্ধি পাওয়া বা বস্তুর বেগ হ্রাস পাওয়া। যেমন একটা ইলেকট্রিক ফ্যানের সুইচ দিলে কি হয়, আস্তে আস্তে তার ফ্যানের বেগটা বাড়তে থাকে এবং একসময় একটা সর্বোচ্চ বেগ পেয়ে প্রাপ্ত হয়ে এটা ওই বেগেই ঘুরতে থাকে। আবার সুইচটা যখন অফ করে দেওয়া হয় তখন কি হয়, তখন যেই বেগে ঘুরতেছিল সেই বেগটা আস্তে আস্তে কিন্তু হ্রাস পেতে থাকে বা কমতে থাকে। এই যে সুইচ দেওয়ার পরে কিছুক্ষণ বেগ বাড়লো বা সুইচ অফ করে দেওয়ার পরে কিছুক্ষণ যে বেগ কমলো, এই যে বেগ বাড়া বা বেগ কমা, বেগ বৃদ্ধি পাওয়া বা বেগ হ্রাস পাওয়া, এটাকে বলা হয় ত্বরণ মন্দন। তো এখান থেকে আমরা গতির সমীকরণের দিকে আমরা যাত্রা করতে পারি। কিভাবে? আমরা একটা বস্তুর বেগের কথা কল্পনা করি। ধরি শুরুতে বস্তুটির বেগ ছিল ইউ। ইউটা কি খেয়াল রাখতে হবে, একটা বস্তুর দুইটা বেগ হতে পারে, একটা হলো আদি বেগ, একটা হলো শেষ বেগ। আদি বেগ মানে সে শুরুতে যেই অবস্থায় ছিল, যে বেগে সে যাত্রা শুরু করেছিল, অথবা একটা চলন্ত বস্তু এর বেগটা এই মুহূর্তে কত, এটাই হচ্ছে আদি বেগ। আর শেষ বেগ কি, একটা নির্দিষ্ট সময় চলার পরে বস্তুটির বেগ কত হলো। সেই বস্তুটি থেমেও যেতে পারে বা বস্তুর বেগ আরও বৃদ্ধি পেতে পারে বা বস্তুর বেগ আর একটু হ্রাস পেতে পারে। যেটাই হোক না কেন, থেমে যাক, বৃদ্ধি পাক, হ্রাস পাক, যেটাই হোক না কেন, কিছু সময় পরে আমরা যে বেগটার কথা বলবো সেটা হচ্ছে শেষ বেগ। শেষ বেগকে প্রকাশ করা হলো ভি দিয়ে। এবং এই যে ইউ থেকে যে ভি হলো, এই জন্য সময় লেগেছে হলো টি। তাহলে এই পুরো কথাটাকে আমরা কিভাবে বলতে পারি? যে ধরি একটি বস্তুর আদি বেগ ছিল ইউ, বস্তুটি টি সময় ধরে পথ চলার পরে তার শেষ বেগ হলো ভি। তোমাদের খেয়াল রাখতে হবে, শেষ বেগ মানে যে থেমে গেছে এমনটি কিন্তু নয়। শেষ বেগ কিন্তু অনেক হতে পারে। যেমন আমি যদি বলি যে এই মুহূর্তে একটি মোটর সাইকেলে কেউ স্টার্ট দিয়ে সে 1 মিনিট পথ চলল, এখন তার বেগ কত? এই যে 1 মিনিট পর তার বেগ কত, সে কিন্তু থেমে যায়নি, সে কিন্তু অলরেডি চলছেই। 1 মিনিট পর তার বেগ কত আমি যদি চাই, এটা হচ্ছে তার শেষ বেগ। এটা কিন্তু জিরো না। শেষ বেগ জিরো কখন হবে? যখন বস্তুটি একদম থেমে গেল, তখন বস্তুটির শেষ বেগ হচ্ছে জিরো। তাহলে ইউ আদি বেগ নিয়ে একটি বস্তু যাত্রা শুরু করলো, টি সময় পরে বস্তুটির শেষ বেগ হলো ভি।
তাহলে এই কথাটাকে যে আমরা যে ঐকিক নিয়ম পড়েছি পাটিগণিতে, সেই ঐকিক নিয়ম ব্যবহার করে প্রশ্নটি এই পুরো কথাটা কিভাবে লিখতে পারি যে টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, অর্থাৎ এই যে টি সময় বেগের পরিবর্তন কত হলো, বেগ কি বাড়লো না কমলো? ধরি এখানে বেগ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এখানে বেগ হলো 6 মিটার পার সেকেন্ড। তাহলে বলা যাচ্ছে যে আদি বেগ আর শেষ বেগের পার্থক্য কত? 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আগের যে শেষ বেগের মান 4 মিটার পার সেকেন্ড বেশি। অথবা আমি যদি এভাবে বলতে পারি যে আদি বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হলো 3 মিটার পার সেকেন্ড, তাহলে পার্থক্য কত? তাহলে পার্থক্য হচ্ছে আমরা বলতে পারি 7 মিটার পার সেকেন্ড। যদি 10 থেকে 3 বেগ করলে 7 হয়, বেগ হ্রাস পেল। তাহলে এই সময় যে বেগের পরিবর্তন এটা আমরা বের করে ফেললাম যে আদি বেগ আর শেষ বেগের পরিবর্তনটা কত। এই পরিবর্তনটা কাজে আদি বেগ আর শেষ বেগের যে পার্থক্য এটা। তাহলে টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। অতএব এক সময়ে, অর্থাৎ একক সময়, এক সময় বলতে একক সময়ে বা 1 সেকেন্ডে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ভাগ টি। আমরা জানি যে এখানে যদি কোনো মান থাকে আর তার নিচে যদি 1 হয় তাহলে ওই মানটা ডান পাশে যে কি হয় নিচে চলে আসে। এটা হলো ম্যাথমেটিক্সের একটা নিয়ম। তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ভাগ টি। খেয়াল করো যে আমরা যে গত অধ্যায়ে ত্বরণ সম্পর্কে পড়েছিলাম, ত্বরণ বা মন্দন, এটা সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞা ছিল হচ্ছে প্রতি একক সময়ে বেগের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে ত্বরণ। আবারও বলছি, প্রতি একক সময়ে বা 1 সেকেন্ডে বেগের যে পরিবর্তন হয় সেটাই হলো ত্বরণ। তাহলে দেখো এই লাইনটা কিন্তু আসলে ত্বরণের সংজ্ঞা। কি বলছে এই লাইনটা? একক সময়ে বেগের পরিবর্তন। তাহলে আমরা বলতে পারি যে একক সময়ে বেগের পরিবর্তন হয়েছে কত? ভি মাইনাস ইউ ভাগ টি। তার মানে এটা আসলে এটাই হলো আমাদের ত্বরণের মান। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। কথাটি আরেকবার বলছি, বোঝার চেষ্টা করো। ত্বরণের সংজ্ঞাটা হলো একক সময়ে বেগের যে পরিবর্তন হয় সেটাই হলো ত্বরণ। অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে বেগ কীরকম হচ্ছে, বেগ কি বাড়তেছে নাকি বেগ কমতেছে? এই প্রতি 1 সেকেন্ডে বেগের যে বাড়া বা বেগ কমা, এটাই হলো কিসের মান? ত্বরণের মান। এখানে দেখো, এখানে কিন্তু ওই কথাটা আমরা বের করেছি, একক সময়ে বেগের পরিবর্তন। তার মানে এই লাইনটা থেকে কিন্তু আমরা ত্বরণের সংজ্ঞা এবং মান দুটোই আমরা পেয়ে যাচ্ছি। তো ফিজিক্সে তোমরা এরকম দেখবা যে সবসময় আগামীতে অনেক পরে আমরা দেখবো এরকম যে দ্বিতীয় লাইন থেকে আমরা একটা মূল জিনিসের সংজ্ঞা বা গুণগত পরিমাণটা আমরা কিন্তু পেয়ে যাই। তাহলে একক সময় বেগের পরিবর্তন, অর্থাৎ এটাই হলো ত্বরণ। অর্থাৎ আমরা এই জিনিসটাকে বলতে পারি ত্বরণ দিয়ে। আমরা জানি ত্বরণের ইংরেজি হচ্ছে এক্সিলারেশন, এ দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। এটাই হলো ফিজিক্সের প্রথম সূত্র। আমাদের মানে এই গতি অধ্যায়ে যে সূত্রগুলো তোমাদের অঙ্ক করতে হবে তার প্রথম সূত্র হচ্ছে এইটা, এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে কোনো বস্তুর ত্বরণের মান যদি বের করতে হয় তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো? এই সূত্রটা। সূত্রটি এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। ভি হচ্ছে শেষ বেগ, ই হচ্ছে আদি বেগ, টি হচ্ছে সময়। এইভাবে আমরা ত্বরণের মান পেয়ে গেলাম। আচ্ছা, এখন মানটা আমরা কিভাবে বের করবো? আমরা কিছু একটা উদাহরণ দিয়ে আমরা জিনিসটা খেয়াল করে নেই। আমি এটা মিশিয়ে দিচ্ছি। আমরা সূত্রটা একটু সাইডে লিখলাম, এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। ধরলাম একটা প্রশ্ন যদি এরকম থাকে যে একটি বস্তুর বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। বস্তুটির বেগ বৃদ্ধি পেতে পেতে
4 সেকেন্ড পর এটা হলো 20 মিটার পার সেকেন্ড। এই বস্তুটার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটির ত্বরণ কত, অর্থাৎ প্রতি সেকেন্ডে, এটা তো একবারে তার 20 হয়নি, প্রতি সেকেন্ডে একটু একটু করে বাড়তে বাড়তে একসময় 20 হয়েছে, তাহলে প্রতি সেকেন্ডে মানটা কত করে বৃদ্ধি পেয়েছে এটা আমরা এখন দেখব। তাহলে কি এটা হচ্ছে ইউ, এটা হলো ভি, এটা হচ্ছে পি। আমরা মান বসাবো, ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ভাগ পি। ভি হচ্ছে কত 20, আচ্ছা এখানে আমরা মানটা দেওয়া হচ্ছে 25 দিই, 25, তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হবে। তাহলে 25 মাইনাস 5 ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি, টি হচ্ছে কত 4। তাহলে 25 থেকে কত হয় 20 ভাগ 4 সমান হচ্ছে 4 5 20, 5 মিটার পার সেকেন্ড। এটাই হলো আমাদের অ্যান্সার, মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ প্রতি সেকেন্ডে বস্তুটির বেগ 5 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পেয়েছে। স্কয়ার কিন্তু বলা যাবে না, যে প্রতি সেকেন্ড বলেছি, ওই প্রতি সেকেন্ডের মধ্যে আরেকটা স্কয়ার কিন্তু এর ভিতরে চলে এসেছে। এটা আমরা গত অধ্যায়ে আলোচনা করে থাকি বিষয়টা। এর অর্থ হলো এই যে বস্তুটার বেগ শুরুতে ছিল কত 5, এখন হয়েছে কত 20, এর মানে প্রতি সেকেন্ডে, যে প্রতি সেকেন্ডে বস্তুটার বেগ 5 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেতে 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 এক সময় কত হয়েছে 30। এটাই হলো ত্বরণের মান। এইভাবে অঙ্ক করতে হবে এবং তোমাদের মনে রাখতে হবে ফিজিক্সের যে আগামীতে যে বড় বড় অঙ্কগুলো আসবে, বড় বড় গাণিতিক সমাধান বা সৃজনশীল সমাধানগুলো আসবে, এই ছোটখাটো বিষয়গুলো না করতে পারলে কিন্তু বড়গুলো কখনো পারা যাবে না। আসলে বড় বড় সৃজনশীলগুলো কি, বড় বড় সৃজনশীলগুলো কিছুই না, এই যে ছোট ছোট হিসাব, এরকম কয়েকটি হিসাব মিলে একটা বড় সৃজনশীল হয়ে যায়। অর্থাৎ একটা বড় সৃজনশীলকে আমরা যদি ভাঙি, তাহলে ভেঙে আমরা কী পাবো, এরকম ছোট ছোট কিছু ম্যাথমেটিক্যাল সমাধান। একবার ভি বের করতে হবে, একবার ইউ বের করতে হবে, একবার এস বের করতে হবে, এভাবে ভাঙতে 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 করতে করতে আমরা একটা আসল আমাদের যে উদ্দিষ্ট সমাধান সেখানে আমরা পৌঁছে যাব। সুতরাং বড় সমাধান মানে হলো এরকম ছোট ছোট কিছু সমাধান করতে পারো। কাজে এগুলো যদি না পারো বা না চর্চা করো, পরবর্তীতে কিন্তু বড়গুলো করতে যেয়ে তোমাদের অনেক অসুবিধা হতে পারে। সুতরাং এখন থেকেই এই যে ছোট ছোট সমাধানগুলো আমি যেটা দেখালাম করলে এটি করতে কতক্ষণ লাগবে, 1 মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ড এটা করতে সময় লাগবে। এরকম কিন্তু ছোট ছোট সমস্যা নিজেরা বাসায় সমাধান করার চেষ্টা করবে, তাহলেই তোমরা মানে অনেকটাই অ্যাডভান্স হয়ে যাবে আশা করি। এখন কেউ কোশ্চেন করতে পারে যে আচ্ছা এখানে কি আদি বেগের মান কি বেশি হতে পারে না? কেন পারে না? অবশ্যই পারে। তাহলে সেই ক্ষেত্রে অঙ্কটা কেমন হবে? আমরা যদি ওই অঙ্কটাই আমরা যদি চিন্তা করি যে একটি বস্তুর শুরুতে বেগ ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড পরে বস্তুটার বেগ হ্রাস পেয়ে বস্তুটার বেগ হলো 25, হ্রাস পেয়ে বস্তুটার বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। শুরুতে ছিল 25, 4 সেকেন্ড পরে হলো 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখন ত্বরণের মান কত? একই সূত্র, এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি, সূত্রটা লিখলাম না এখানে। এখানে এটা কিন্তু এটা হচ্ছে ভি, অর্থাৎ শেষে যেটা হবে সেটা হলো ভি, সেটা বেশি হোক আর কম হোক। তাহলে এখন মানটা হবে এখানে হলো 25, এখানে হবে হলো 5, টি কত, টি হচ্ছে 4, তাহলে কত 20 ভাগ 4। কিন্তু এখানে কিন্তু 20 এর আগে কিন্তু 25 থেকে 5 বিয়োগ, দুঃখিত এখানে আগে হবে 5, পরে হবে 25, যেহেতু এখানে এটাই হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি, এখানে ভি, দুঃখিত। তো এখন তাহলে 5 বিয়োগ 25, তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা। এখন তাহলে কি হবে, এই মানটা হবে হলো -20, অর্থাৎ এই মানটা হবে হলো
মাইনাস 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। খেয়াল করবেন ত্বরণের একক কিন্তু স্কয়ার দিয়ে লিখতে হয় আর বেগের একক মিটার পার সেকেন্ড। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে এবার এর মান হলো মাইনাস 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে বলা হলো মন্দন। যখন একটি ত্বরণের আগে এরকম মাইনাস চিহ্ন চলে আসে এটাকে আমরা কি বলি? মন্দন বলি। মন্দন অর্থ হলো বেগ হ্রাস পাওয়া। অর্থাৎ আগের মান ছিল 5 মিটার পার সেকেন্ড, তাহলে এ সমান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার আর এ সমান মাইনাস 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই দুইটার পার্থক্যটা কি? যখন বলবো একটা বস্তুর ত্বরণ এ সমান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো প্রতি সেকেন্ডে বস্তুটির বেগ 5 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। যখন বলবো একটা বস্তুর ত্বরণ এ সমান মাইনাস 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এর অর্থ কি? এর অর্থ হলো বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে হ্রাস পাচ্ছে। তাহলে এখানে মাইনাস দিয়ে হ্রাস পাচ্ছে। এটাকে আমরা এক কথায় বলেছি মন্দন। আমরা গত ক্লাসে দেখেছি এটাকে এক কথা বলা হলো মন্দন। তবে হ্যাঁ, এখানে একটি চেক পয়েন্ট, এই জায়গাটাতে অনেকেই ভুল করতে পারে। আমি যদি বলি বস্তুটির এই যে দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে আমি যদি বলি বস্তুটির ত্বরণগত, তখন অ্যান্সার হবে হলো মাইনাস 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি বলি মন্দনগত তখন অ্যান্সার হবে শুধু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কথাটি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যদি বলা হয় এই অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ যে অঙ্কে বেগ হ্রাস পাচ্ছে, এই অঙ্কের ক্ষেত্রে যদি বলা হয় ত্বরণ সমান হোয়াট, ত্বরণ কত, অ্যান্সার হবে হলো মাইনাস 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি বলি বস্তুটির মন্দন কত, অ্যান্সার হবে শুধু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। খেয়াল করো, ত্বরণ বললে আমি মাইনাস সহ উল্লেখ করলাম, মন্দন করার সময় মাইনাস কিন্তু বললাম না। কেন এরকম ধরনের কথা বলবো? কারণ হলো ত্বরণ কথাটার অর্থ ধনাত্মক এবং ঋণাত্মক দুটাই হয়। ত্বরণ ধনাত্মক হতে পারে, ত্বরণ ঋণাত্মক হতে পারে। এই জন্য যেহেতু এখানে বেগ হ্রাস পাচ্ছে, সামনেটা মাইনাস আছে, সেই জন্য এই মাইনাস উল্লেখ করে বলতে হবে। ত্বরণ ধনাত্মক ঋণাত্মক দুটোই হয়। যেমন সে মানুষ, এখন মানুষ তো বলে এখন কি মানুষ, ছেলে মানুষ না মেয়ে মানুষ, যদি স্পেসিফিক্যালি জানতে হয়, যেমন যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো আবেদনের ক্ষেত্রে জেন্ডার বা মেল এটা কিন্তু চাই, ছেলে না মেয়ে, লিখতে হয় মেল অথবা ফিমেল। এটা হলো একটা মানুষের আইডেন্টিফিকেশন। সুতরাং ত্বরণে যেহেতু দুইটা আইডেন্টি আছে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, কাজেই আমি যদি শুধু বলি 5 তাহলে কিন্তু পরিচয়টা পূর্ণ হবে না। যেহেতু এখানে বেগ হ্রাস পাচ্ছে, আমি তো তাকে প্লাস বলতে পারি না, তাকে কি বলতে হবে? মাইনাস বলতে হবে। সুতরাং এই ক্ষেত্রে বলবো হলো মাইনাসের মান। আর আমি যখন বলবো মন্দন কত, তখন শুধু 5, মাইনাস হবে না। কেন হবে না? কারণ মন্দন কথাটার ভিতরেই মাইনাস জিনিসটা লুকিয়ে আছে। মন্দন বললে আর মাইনাস বলার কোনো দরকার নাই। মন্দন এর ভিতরে মাইনাস কথাটা লুকিয়ে আছে। যেমন কেউ যদি বলে মর্জিনা ছেলে মানুষ না মেয়ে মানুষ, এটা একটা হাস্যকর প্রশ্ন। এই প্রশ্ন কেউ বলে তো লোকে থেকে পাগল বলবে, কারণ মর্জিনা নামটা এটা কোনো পুরুষ মানুষের হতে পারে না। তো মন্দন নামটাই বলতেছিল মাইনাস, কাজে এই নামে যখন মাইনাস লুকিয়ে আছে তখন আর এক্সট্রা করে মাইনাস দেওয়ার কোনো দরকার নেই। আমি এই কথাটা এই জন্য বললাম যে অবজেক্টিভ কিছু কোশ্চেনে এরকম আসে, একটা অঙ্ক দেয় দিয়ে বলে যে বস্তুটির ত্বরণ কত বা মন্দন কত। যদি কোশ্চেনে যদি ত্বরণ থাকে অবশ্যই মাইনাস মানটা অ্যান্সার হবে, আর কোশ্চেনে যদি মন্দন থাকে তাহলে মাইনাস বাদ দিয়ে যেটা অ্যান্সার সেটা অ্যান্সার হবে। কোশ্চেনে চাইছে মন্দন, তুমি যদি দাও এইটা অ্যান্সার, যদি দাও তোমার কিন্তু অ্যান্সার ভুল। চেক পয়েন্ট, এই আলোচনাটি দরকার হলে রিপিট করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে এখানে কি বোঝানো হলো। তো আমরা ত্বরণ দিয়ে মান নির্ণয় শিখলাম। এখান থেকে আমরা ছোট একটা সূত্র পেয়ে যাই। সূত্রটা হচ্ছে আমরা দেখলাম যে a সমান v মাইনাস u ভাগ t। তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা যদি r গুণ করলাম, r গুণ এখানে একটা 1 আছে কল্পনা করতে হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে v মাইনাস u সমান
এটি, বা এখানে আমরা যদি ভি রাখি ইউটা অবশ্যই যুক্ত লাগলে কি হয় প্লাস হয়ে যায়, আমরা লিখতে পারি এটি প্লাস ইউ। এটাকে একটু সাজিয়ে লিখবো, ভি সমান ইউটা আগে লিখবো ইউ প্লাস এটি। এই যে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, এটাই হলো গতির প্রথম সূত্র। গতির 4টা সূত্র আছে, তার মধ্যে গতির প্রথম সূত্র হলো এটা, এবং এই সূত্রটা আসলে কই থেকে, এই থেকে, এই যে সমান ভি মাইনাস ইউ ভাগ ভি। এটা কেমন হয় সেটা তো আমরা দেখলামই, ওখান থেকে একটু ক্যালকুলেশন করে এই সূত্রটা পাওয়া যায়। এটা হলো গতির 1 নম্বর সূত্র। আমরা কিন্তু গতির 1 নম্বর সূত্রটা পেয়ে গেলাম, এবং এটা কিন্তু একটা প্রমাণ। তোমাকে এই প্রমাণগুলো খুব ভালো করে পড়তে হবে যে সূত্রগুলো কিভাবে আসলো। মুখস্থ করে কিন্তু কখন এই সূত্রগুলো পারা যাবে না, আর কোন সূত্র কখন ব্যবহার করতে হবে সেটা তো একদমই পারা যাবে না যদি শুধু মুখস্থ করো। সূত্রগুলো কিভাবে আসলো এটা অবশ্যই তোমাকে জানতে হবে। তাহলে এটা হলো গতি 1 নম্বর সূত্র। এই সূত্রতে আমরা কি পাই, আমরা পাই শেষ বেগ। যদি আমাদের আজ বেগের মান দেওয়া থাকে, ত্বরণের মান দেওয়া থাকে, আর টি এর মান দেওয়া থাকে, আবার এটাকে উল্টা পাল্টা করলে এটাই হবে, একই কথা, কিন্তু এটা হলো সূত্রের আসল রূপ। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে গতি সূত্রগুলো কীভাবে হয়। সহজ, কিন্তু ফিজিক্সকে খুব কঠিন মনে করার কোনো কারণ নাই। যদি একটু অঙ্কে যদি একটু ভালো হয় যে ক্যালকুলেশনটা কেমন করে করলাম, এটা কি কোনো কঠিন কিছু? এই ধরনের ক্যালকুলেশন তোমরা 7-এ 8-এ করে এসেছো। তো এই ধরনের ক্যালকুলেশনগুলো পারলে আসলে এই সমীকরণগুলো বের করার কোনো সমস্যাই না। তো আমরা গতির 1 নম্বর সমীকরণ দেখলাম। পরের লেকচারে আমরা ইনশাল্লাহ গতির বাদ বাকি যে সমীকরণগুলো আছে সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী লেকচারে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ।